বাংলা সাহিত্যের জগতে এমন কিছু নক্ষত্র আছেন যাদের আলো জানেন তো কখনো ম্লান হয় না। আজ আমরা ঠিক সেরকমই একজন মানুষের জীবন আর তার সৃষ্টির জগৎটা একটু ঘুরে দেখব। তিনি আর কেউ নন, আমাদের সবার প্রিয় অপরাজেয় কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। চলুন শুরু করা যাক তার গল্প। প্রায় ওনাকে বলা হয় বাঙালির হৃদয়ের স্পন্দন। কিন্তু কেন বলুন তো? কারণটা খুব সহজ। ওনার মতো করে আর কেউ বাঙালি সমাজের একেবারে ভেতরের কথাগুলো, বিশেষ করে সেই সব শোষিত ও অবহেলিত মানুষদের মনের কথা, তাদের শোক দুঃখের কথা এমনভাবে তুলে ধরতে পারেননি। মনে হতো তার প্রত্যেকটা চরিত্র যেন আমাদেরই আশেপাশে ঘুরে বেড়ানো খুব চেনা কোনো মানুষ। কিন্তু এই যে এত বড় মাপের একজন লেখক, তার জীবনটা কিন্তু শুরু হয়েছিল সাংঘাতিক এক সংগ্রামের মধ্যে দিয়ে। চলুন আমরা একটু ফিরে দেখি তার সেই ছোটবেলার দিনগুলো, যা আসলে তার লেখক সত্তার ভিতটা তৈরি করে দিয়েছিল। শরৎচন্দ্রের জন্ম হুগলি জেলার দেবানন্দপুরে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে। তার বাবা মতিলাল চট্টোপাধ্যায় ছিলেন বেশ স্বপ্নবিলাসী আর ভবঘুরে স্বভাবের, ফলে সংসারে থিতু হওয়া বলে কিছু ছিল না। আর এই চরম দারিদ্র্যের কারণেই শরৎচন্দ্রের ছোটবেলার বেশিরভাগ সময়টাই কেটেছিল ভাগেলপুরে, তার মামার বাড়িতে। এ যে একটা শেকড়হীন অস্থির শৈশব, এটাই তার জীবন আর সাহিত্যকে খুব গভীরভাবে প্রভাবিত করেছিল। দারিদ্র্য যে কী জিনিস তা তার পড়াশোনার ইতিহাসটা দেখলেই পরিষ্কার বোঝা যায়। শুরু হয়েছিল প্যারি পণ্ডিতের পাঠশালায়, কিন্তু হুগলি ব্রাঞ্চ স্কুল থেকে মাঝপথেই পড়া ছাড়তে হয়। ভাবুন, পরে তেজনারায়ণ জুবিলি কলেজে এফএ পরীক্ষার ফিটুকুও তিনি জোগাড় করতে পারেননি। এই সময়টাতেই ওনার একটা ডাকনামও জুটেছিল, ন্যাড়া। জীবনের একটা সময় ভাগ্য বদলাতে তাকে বাংলা ছেড়ে পাড়ি দিতে হয়েছিল অনেক দূরে, বোরমাই। আর অদ্ভুতভাবে সেই প্রবাস জীবনই যেন তার ভেতরের ঘুমন্ত লেখক সত্তাকে একেবারে জাগিয়ে তুলেছিল। সালটা ছিল ১৯০৩। শরৎচন্দ্র একটা নতুন জীবনের আশায় চলে গেলেন বর্মার রেঙ্গুনে, যেটা এখনকার মায়ানমারের ইয়াঙ্গুন। সেখানে তিনি রেলওয়ের অডিট অফিসে, তারপর পাবলিক ওয়ার্কস অ্যাকাউন্টেন্স অফিসে কেরানির কাজ শুরু করলেন। বলা যেতে পারে এই প্রবাস জীবনই তার জীবনে একটা নতুন অধ্যায়ের দরজা খুলে দিয়েছিল। তবে রেঙ্গুনের জীবনটা শুধু নতুন সুযোগই আনেনি, এনেছিল গভীর ব্যক্তিগত দুঃখ। সেখানেই তিনি তার প্রথম স্ত্রী শান্তিদেবী আর তাদের মাত্র ১ বছরের শিশুপুত্রকে ভয়ঙ্কর প্লেগ মহামারীতে হারান। এই যে অপূরণীয় ক্ষতি, এটা তার লেখার মধ্যেকার বিষাদের সুরকে আরও গভীর করে তুলেছিল। অনেক পরে তিনি হিরণময়ী দেবীকে বিয়ে করেন, কিন্তু তাদের কোনো সন্তান ছিল না। আর আশ্চর্যর ব্যাপার কি জানেন, তিনি যখন রেঙ্গুনে, তখনই বাংলা সাহিত্য জগতে তার নাম ডাক হু হু করে বাড়তে শুরু করে। মন্দির গল্পের জন্য তিনি পেলেন সম্মানজনক কুন্তলীন পুরস্কার। তারপর যমুনা পত্রিকায় রামের সুমতি আর ভারতী পত্রিকায় বড়দিদি বেরোনোর পর তো তার খ্যাতি গোটা বাংলা জুড়ে ছড়িয়ে পড়ল। আচ্ছা, এবার আসা যাক সেই সব কালজয়ী লেখাগুলোর কথায়, যা শরৎচন্দ্রকে বাঙালির মনে একেবারে অমর করে রেখেছে, আর যেগুলোর মাধ্যমে তিনি সমাজের কঠিন বাস্তবতাকে খুব সাহসের সঙ্গে আমাদের সামনে তুলে ধরেছেন। দেবদাস, পরিণীতা, দত্তা, গৃহদাহ, এই নামগুলো শুনলেই বাঙালি পাঠকের মনে প্রেম, বিচ্ছেদ আর সামাজিক টানাপোড়েনের হাজারো ছবি ভেসে ওঠে, তাই না? ওনার উপন্যাসগুলো ভালোবাসা আর সমাজের নানা রীতিনীতির জটিলতাকে একদম নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছে। আর এই সব উপন্যাসের মধ্যে দেবদাস তো একটা কিংবদন্তি। ব্যর্থ প্রেমের এই যে করুণ কাহিনী, তা প্রজন্মের পর প্রজন্মকে কাঁদিয়েছে। এর জনপ্রিয়তা এতটাই যে বাংলা, হিন্দি, তেলুগু সহ কত ভাষায় যে এর ওপর সিনেমা হয়েছে তার কোনো হিসেব নেই। দেবদাস আসলে এখন শুধু একটা উপন্যাস নয়, এটা ভারতীয় সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে। কিন্তু শরৎচন্দ্র শুধু প্রেমের গল্পকার ছিলেন না, তিনি ছিলেন কলম হাতে একজন নির্ভীক সমাজ সংস্কারক। তার সময়ে সমাজের নারীদের ওপর যে অন্যায় আর কুসংস্কারের বোঝা চাপানো হতো, তার বিরুদ্ধে তিনি তীব্র প্রতিবাদ করেছেন। শ্রীকান্ত বা চরিত্রহীনের মতো উপন্যাসে তিনি নারী মনের গভীরতাকে যেমন তুলে ধরেছেন, তেমনি তাদের ওপর সমাজের অবিচারের বিরুদ্ধেও সোচ্চার হয়েছেন। শুধু নারীদের কথাই নয়, গ্রাম বাংলার সাধারণ গরিব মানুষগুলোর কথাও তার লেখায় উঠে এসেছে খুব দরদ দিয়ে। মহেশ গল্পের গফুর আর তার প্রিয় সার আমিনীর সেই যে মর্মস্পর্শী কাহিনী, সেটা গ্রাম বাংলার কঠিন বাস্তবতার এক জীবন্ত দলিল।
তার কলম কিন্তু শুধু সামাজিক অন্যায়ের বিরুদ্ধেই গর্জে ওঠেনি, গর্জে উঠেছিল পরাধীনতার শৃঙ্খলের বিরুদ্ধেও। হ্যাঁ, তার রাজনৈতিক চেতনাও ছিল খুবই প্রখর আর নির্ভীক। তার সাহসের সবচেয়ে বড় প্রমাণ কি জানেন? সম্ভবত তার উপন্যাস পথের দাবি। ১৯২৬ সালে প্রকাশিত এই বইটার বিপ্লবী ভাবধারার জন্য ব্রিটিশ সরকার ভয়ে এটাকে বাজেয়াপ্ত বা নিষিদ্ধ করে দিয়েছিল। ভাবুন তো একবার, একটা উপন্যাসকে শাসকের এত ভয়। এটাই তো একজন লেখকের আসল শক্তি, তাই না? তিনি কিন্তু শুধু লেখার মধ্যেই সীমাবদ্ধ ছিলেন না, সরাসরি রাজনীতিতেও যোগ দিয়েছিলেন। তিনি হাওড়া জেলা কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন, আর দেশবন্ধু চিত্তরঞ্জন দাস বা নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো বড় বড় জাতীয়তাবাদী নেতাদের সঙ্গেও তার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। জীবনের এত ঝড়ঝাপটা পেরিয়ে শেষ দিনগুলোতে তিনি কিছুটা শান্ত, নিভৃত জীবনই বেছে নিয়েছিলেন। কিন্তু তার সৃষ্টি তাকে অমর করে রেখেছে, আর আমাদের মধ্যেও বাঁচিয়ে রেখেছে। মধ্যবয়সে তিনি হাওড়া জেলার পানিট্রাসে চলে আসেন, যেটা সামতা বেড়া নামেও পরিচিত। রূপনারায়ণ নদের তীরে এই মাটির বাড়িতেই তিনি থাকতে শুরু করেন। আর একটা অবাক করার মতো ব্যাপার হল, ১৯৩৮ সালের ভয়ঙ্কর বন্যায় যখন গ্রামের সব বাড়ি ভেসে গিয়েছিল, তখনও কিন্তু তারই মাটির বাড়িটা একাই টিকেছিল। ১৯৩৮ সালে ১৬ই জানুয়ারি লিভার ক্যান্সারে এই মহান লেখকের জীবনাবসান হয়। কিন্তু এই কথাটা দেখুন, এটাই বোধহয় তার জীবনের আসল সত্যি। তিনি শুধু একজন লেখক ছিলেন না, তিনি ছিলেন বাঙালির সব সুখ-দুঃখের এক চিরকালের সঙ্গী। তার গল্প, তার চরিত্ররা আজও আমাদের সাথে কথা বলে। আর ঠিক এই কারণেই তিনি অপরাজেয় কথাশিল্পী। তার রেখে যাওয়া উত্তরাধিকার সত্যিই অপরাজেয়।